আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চিরায়ত বলবিদ্যা থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তো এখানে প্রশ্নটি হলো অডুট মেশিনে ত্বরণের রাশিমালা। তাহলে আজকে আমরা অডুট মেশিনে ত্বরণের রাশিমালা নির্ণয় করব। তো আজকের এই প্রশ্নের সমাধানের পূর্বে তোমরা অবশ্যই আমার গত পর্বের ভিডিও ক্লাসগুলো থেকে সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ এবং জটিল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণের উপর যে ভিডিও ক্লাস দেওয়া আছে সেই দুটি ক্লাস অবশ্যই দেখে নেবে। কারণ আমি ওই দুটি ক্লাসে এই রিলেটেড প্রশ্নের যে বেসিক ইনফরমেশন বা বেসিক তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তাহলে ওই ভিডিওগুলো দেখলে তোমাদের কাছে আজকের এই সমাধানটা খুবই সহজ মনে হবে। আমি ক্লাস দুটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের এই সমাধানটা শুরু করা যাক। সমাধানের শুরুতে আমি অডুট মেশিনের যে সংজ্ঞাটা আমি এখানে লিখে রাখছি। চলো আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ে নিই। ভিন্ন ভরের দুটি বস্তুকে ভরহীন তারের দুই প্রান্তে যুক্ত করে কোনো মসৃণ পুলির উপর ঝুলিয়ে দেওয়া হলে ভরদ্বয় যদি অবাধে গতি সম্পাদন করতে পারে তবে তাকে অটুট মেশিন বলে। তো আসলে এই সংজ্ঞা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, আমরা এখানে বলছি যে ভিন্ন ভরের দুটি বস্তুকে ভরহীন তারের দুই প্রান্তে যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে দেখো এই যে চিত্রটা লক্ষ্য করো, তাহলে এই সংজ্ঞা বুঝে যাবে তোমরা। এখানে দেখো ভিন্ন ভরের দুইটা আমরা বস্তু নিচ্ছি, এটা M1, এটা হচ্ছে M2, দুইটা বস্তু ভিন্ন ভরের, ঠিক আছে। তো এই বস্তুকে আমরা কি করছি, এই যে একটা তার নিয়েছি, এই এই তারটা হচ্ছে ভরহীন একটা তার, এই তারের দুই প্রান্তে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। যুক্ত করে দেওয়ার পর কি করছি, কোনো মসৃণ পুলির উপর ঝুলিয়ে দেওয়া হলে, আমরা এটা একটা পুলি নিচ্ছি, ঠিক আছে, এটা একটা পুলি, এই মসৃণ পুলির উপর এটাকে কি করেছি, ঝুলিয়ে দিয়েছি। দেওয়া হলে কি হবে দেখো, ভরদ্বয় যদি অবাধে গতি সম্পাদন করতে পারে, মানে এখানে যদি এই ভরটা কি করতে পারে, গতি সম্পাদন করতে পারে অবাধে, মানে হচ্ছে যে এখানে দেখো এটা যেহেতু ভর বেশি, ভর M2 ভর বেশি, M1 এর ভর কম, যে জন্য এটা উপরে উঠছে, এটা নিচে নেমে গেছে। এই যে এখানে এই যে ত্বরণ তৈরি হচ্ছে বা এটা গতি পাচ্ছে, যে এই ভরটা নিচে নামে আসতেছে, এই ভরটা উপরে যাচ্ছে, তাহলে এখানে একটা ত্বরণ তৈরি হয়েছে বা দেখা যাচ্ছে একটা গতি তৈরি হয়েছে। এই গতিটা সম্পাদন করতে পারবে অবাধে, তবে তাকে আমরা কি বলবো, অডুট মেশিন বলবো, ঠিক আছে। আশা করি সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এখন ত্বরণের যে রাশিমালা আছে সেই রাশিমালা নির্ণয় করব। দেখো, ধরি M1 ও M2 ভরের দুটি বস্তু, কি নিচে এটা M1 ও M2 ভরের দুটি বস্তু, এল দৈর্ঘ্যের, এই পুরো যে আমরা তার নিয়েছি এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এল দৈর্ঘ্যের ভরহীন একটি তারের দুই প্রান্তে যুক্ত আছে, না, দুই প্রান্তে যুক্ত আছে। তারটি একটি মসৃণ পুলির উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। এই যে পুলির উপর দিয়ে কি হচ্ছে, অবাধে চলাচল করতে পারতেছে, ঠিক আছে। তাহলে একটি ভরের অবস্থান x এবং অন্য ভরের অবস্থান l-x হলে, এখন লক্ষ্য করো যে এখানে কি বোঝাচ্ছে, একটি ভরের অবস্থান, এই ভরের অবস্থান আমরা এখান থেকে অথবা এখান থেকে, যেখান থেকে নির্ণয় করি, ধরো এখান থেকে নির্ণয় করতেছি, তাহলে এখান থেকে যদি এর দৈর্ঘ্যটা কি হয়, x হয়, বা অবস্থানটা কি হয়, x হয়, তাহলে পুরো দৈর্ঘ্য কি ছিল আমাদের, l ছিল না। তাহলে এখান থেকে এতটুকু কি হবে, l-x। দেখো কিভাবে হয়েছে এটা একটু তোমাদের দেখাই দিচ্ছি। দেখো এখানে আমরা পুরো তারটা কিনেছি, এরকম একটা তার নিছি না, এখান থেকে ধরো এতটুকু একটা তার, এর দৈর্ঘ্য হচ্ছে পুরোটার দৈর্ঘ্য এল, পুরোটার দৈর্ঘ্য হচ্ছে এল। তো আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত কি করছি, ধরো এক্স দৈর্ঘ্য কেটে নিয়েছি, এতটুকু পর্যন্ত আমরা দৈর্ঘ্য কেটে নিয়েছি এক্স দৈর্ঘ্য। তাহলে এতটুকু দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব, এই যে পুরোটা থেকে আমরা যদি এতটুকু অংশ বাদ দিয়ে দিই তাহলে আমরা এতটুকু পাবো না, তাহলে পুরোটা কি এল, পুরোটা হচ্ছে এল। তাহলে এল থেকে আমরা এই যে এক্স যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এতটুকু দৈর্ঘ্য পেয়ে যাবো, ঠিক আছে, এই অংশের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। সেই কাজটাই আমরা এখানে করছি। দেখো আমরা এখানে এতটুকু নিয়েছি এক্স, তাহলে পুরো দৈর্ঘ্য থেকে আমরা এই এক্সটুকু বাদ দিলে আমরা এতটুকুর মান পাবো, সেজন্য l-x হয়েছে এটা। আশা করি এখানে তোমরা এটা বুঝতে পারছো সবাই। তো এখন দেখো, এটা আমরা সর্বপ্রথম এখানে বিভব শক্তি নির্ণয় করছি, তারপর আমরা গতি শক্তি নির্ণয় করব। দেখো সিস্টেমটির বিভব শক্তি ভি ইকুয়াল কি হয়েছে, -mgx, আর এটা হচ্ছে -m2, এটা m1, আর এটা হচ্ছে m2 gl-x। তো বিভব শক্তি নির্ণয় সূত্র আমরা কি জানি, যে ভি ইকুয়াল mgh, তাই না, ভি ইকুয়াল mgh। তো দেখো
যারা জটিল দোলকের যে ভিডিও ক্লাসটি আছে তারা করছো, তারা কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারবা। দেখো, এটা যদি আমাদের প্রধান অক্ষ হয়, এটা যদি আমাদের প্রধান অক্ষ বা ওই যে অনুভূমিক তল হয়, তাহলে দেখো আমরা অনুভূমিক তলের নিচে বিভব শক্তি কি পাবো? ঋণাত্মক পাবো, এবং অনুভূমিক তলের উপরে বিভব শক্তি ধনাত্মক পাবো, যেটা আমি গত ক্লাসে দেখাই দিয়েছি। দেখো, আমরা যদি অনুভূমিক তল বা অনুভূমিক তলটা কি এক্স অক্ষ বরাবর না, এটা যদি অনুভূমিক তল হয়, তাহলে দেখো আমরা এখান থেকে উপরে যদি যাই, ওয়াই অক্ষ এটা, ধরো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এই দিকে উপরের দিকে কি হবে? ওয়াই অক্ষের মান কি হবে? ধনাত্মক হবে না? এদিকে প্লাস মান পাবো, এবং নিচের দিকে যদি আমরা নামি, তাহলে এদিকে কি পাবো? মাইনাস মান পাবো। তার মানে আমরা এখান থেকে উপরের দিকে গেলে আমরা পজিটিভ এমজিএইচ পাবো, অর্থাৎ বিভব পজিটিভ পাবো, আর এদিকে আসলে আমরা নেগেটিভ এমজিএইচ পাবো। নিচের দিকে যদি আসি, এমজিএইচ পাবো। তো এখানে আমাদের উচ্চতা কোথায় দেখো তো? উচ্চতা বা অবস্থান আমরা কি করতেছি? এখান থেকে এই প্রধান অক্ষের এই অক্ষের নিচে থেকে আমরা নির্ণয় করতেছি না? এখানে আছে আমাদের এক্স অবস্থান পর্যন্ত, এখানে আমাদের বস্তু আছে না? তাহলে এটা প্রধান অক্ষের নিচে আছে, তাহলে অবশ্যই কি হবে? এটা তোমার বিভব শক্তি মাইনাস হবে। এটার ক্ষেত্রেও বিভব শক্তি মাইনাস হবে, কারণ নিচে আছে। তাহলে আমরা যেহেতু দেখো এখানে যেহেতু আমরা দেখতেছি যে যদি উপরে থাকে প্রধান অক্ষ অথবা তোমার যে অনুভূমিক তল, বা আমরা জানি যে ভূমি থেকে কোনো বস্তু উপরের দিকে গেলে পজিটিভ হয়, কিন্তু উপর থেকে নিচের দিকে আসলে বিভব শক্তি কি হবে? নেগেটিভ হবে। ঠিক সেরকম এটা, এই যে এটা মনে করো ভূমি অথবা হচ্ছে অনুভূমিক তল, এখান থেকে উপরে যদি আমরা নিতাম, তাহলে আমরা বিভব শক্তি পজিটিভ নিতাম, যেটা সরল দোলকের ক্ষেত্রে আমরা কিন্তু বিভব শক্তি পজিটিভ নিয়েছি। কিন্তু জটিল দোলকের ক্ষেত্রে এবং এই যে অডট মেশিনের ক্ষেত্রে আমরা বিভব শক্তি ঋণাত্মক নেই, কারণ এখানে তোমার হচ্ছে অনুভূমিক তলের থেকে নিচের দিকে আমরা উচ্চতাটা নির্ণয় করি, তাই না? এই উচ্চতা দেখো এখানে কি হয়েছে, উচ্চতা কি এখানে এখন লক্ষ্য করো, এটা এম ওয়ান বস্তু না? এম ওয়ান বস্তু, তাহলে এম ওয়ান বস্তুর জন্য কি হবে? এম ওয়ান বস্তুর জন্য তাহলে কি পাবো? ভি পাবো হচ্ছে তোমার হচ্ছে এটা ধরো ভি ওয়ান, তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস এম ওয়ান জি। এখানে উচ্চতা কি হয়েছে? এম ওয়ান বস্তুর জন্য উচ্চতা এইচ না, সরি এক্স। এম ওয়ান বস্তুর জন্য উচ্চতা এক্স, তাহলে আমরা এখানে এক্স নিব। এখন এম টু বস্তুর জন্য আমরা কি পাবো? ভি টু, বিভবটা পাবো ভি টু, তাহলে এখানে মাইনাস এম টু জি। আর উচ্চতা কি হবে দেখো তো? এই যে এল মাইনাস এক্স না, এখান থেকে উচ্চতা ধরো এল মাইনাস এক্স, তাহলে আমরা এখানে কি লিখবো? এল মাইনাস এক্স লিখবো। ঠিক আছে? তো এটা এম ওয়ানের জন্য পাইলাম, এম টু এর জন্য পাইলাম। তাহলে পুরো এই যে পুরো যে অডট মেশিন আমরা নিচ্ছি, তার জন্য বিভব শক্তি কি হবে? তাহলে তার জন্য বিভব শক্তি, আমাদের মোট বিভব শক্তি যদি বের করি, ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু করতে হবে। তাহলে এখানে দেখো ভি ওয়ান কি? মাইনাস এম ওয়ান জি এক্স, আর এটা হচ্ছে মাইনাস এম টু জি এল মাইনাস এক্স। তাহলে আমরা এই রাশিটা পাবো না? তাহলে আমরা বিভব শক্তি যখন নির্ণয় করছি, এখানে দেখো লক্ষ্য করো, বিভব শক্তি যখন এখানে আমরা নির্ণয় করছি, তাহলে এটাই আমরা পাইছি না? এটাই কিন্তু আমরা পাইছি, দেখো এখানে এটাই কিন্তু আমরা পাইছি, যেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা কি করলাম? উল্লেখ করলাম। আবার সিস্টেমের গতিশক্তির কি হবে দেখো তো? তো গতিশক্তির ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা গতিশক্তির সূত্র কি জানি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটা কিন্তু গতিশক্তির সূত্র জানি। তাহলে দেখো এম ওয়ান বস্তুর জন্য গতিশক্তি কি হবে? হাফ এম ওয়ান, এখানে হচ্ছে ভি স্কোয়ার, আর এম টু বস্তুর জন্য হাফ এম টু ভি স্কোয়ার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভি দুটোই কিন্তু বেগ সমান আমি লিখতেছি। এটাও এম ওয়ান বস্তুর জন্য বেগ সমান হচ্ছে, এম টু বস্তুর জন্য কি হচ্ছে? বেগটা সমান হচ্ছে। কেন সমান হবে সেটা এখন লক্ষ্য করো। এর আগে তোমাদের একটা জিনিস আমি দেখাই, এইটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখবো যে হাফ এম এক্স ডট এর উপর স্কোয়ার। কারণ তোমরা জানো যে সরণকে যদি একবার ব্যবকলন করি, তাহলে আমরা কি পাই? বেগ পাই। সরণ আমাদের কি? সরণ তো এক্স না, এক্স। তাহলে এক্সকে যদি আমরা একবার সময় সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে কি পাবো? এটা পাবো হচ্ছে বেগ পাবো। তো এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি? আমরা আবার এটা জানি যে কোনো একটা রাশির উপর যদি ডট থাকে, তাহলে সেটা আমরা বুঝেছি সেটাকে একবার ব্যবকলন, সরি এটা এক্স না, এটা টি। ঠিক আছে, টি সাপেক্ষে। তো কোনো একটা রাশিকে টি এর সাপেক্ষে যদি ব্যবকলন করি, তার উপর একটা ডট দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে এই যে এক্স ডট ইকুয়াল টু কিন্তু আমরা ভি লিখতে পারি। তাহলে ভি এর পরিবর্তে এক্স ডট ব্যবহার করবো। ঠিক আছে, এক্স ডট ব্যবহার করব। তো একটা জিনিস এখানে চিত্রে লক্ষ্য করো, এখানে আমাদের এই এম ওয়ান বস্তুটি উপরের দিকে উঠছে
এবং M2 বস্তুটি নিচের দিকে নামছে। তো এখানে আসলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, M1 বস্তুটি যতটুকু উপরের দিকে উঠবে M2 বস্তুটি ততটুকুই নিচের দিকে নামবে, ঠিক আছে? তার থেকে কি হবে না, এক অংশও কম বেশি হবে না, কারণ M2 বস্তু দেখো ভালো করে লক্ষ্য করো, যতটুকু উপর দিকে উঠবে ততটুকুই কিন্তু M2 বস্তু নিচের দিকে নামবে, এটাই স্বাভাবিক জিনিস। কারণ এখান থেকে এ যদি এখানে যায়, ঠিক আছে, এখান থেকে এখানে 1 মিটার গেলে এই বস্তু তো এখান থেকে 1 মিটারই নামবে, তাই না? 1 মিটার উপরে যদি যায় তাহলে এ 1 মিটার নিচে নামবে, অর্থাৎ যা যাবে উপর দিকে এটা তত তত অংশই নিচের দিকে নামবে, ঠিক আছে? তাহলে দেখো সরণটা কি হচ্ছে, দুইটা বস্তুর জন্যই সরণ সমান হচ্ছে, তাই না? এটা যদি কি বললাম আমি 1 মিটার, তাহলে এটা উপর দিয়ে 1 মিটার গেলে এটা নিচের দিকে 1 মিটার আসবে, তাহলে দুটার জন্যই সরণ কি সমান, একই সরণ সমান। একই হচ্ছে না সরণ, তাহলে সরণ যদি একই হয় তাহলে বেগ কি হবে, বেগও একই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, যে দেখো এখানে M1 বস্তুর জন্য আমরা পাচ্ছি কি, আচ্ছা মোট গতিশক্তি আগে আমরা দেখি। মোট গতিশক্তি হবে টি ইকুয়াল, ধরো এটা T1, এটা M1 বস্তুর জন্য T1, M2 বস্তুর জন্য T2। তাহলে আমরা T1 এর জন্য কি লিখবো, হাফ M1 এখানে হচ্ছে x ডট এর উপর স্কোয়ার, প্লাস এটার জন্য কি লিখবো, হাফ M2 x ডট স্কোয়ার, কারণ বেগ দুটোর জন্যই সমান, সরণ সমান হলে বেগও সমান হবে। তাহলে এখান থেকে দেখো তো কোনটা কমন যাচ্ছে, এখানে হাফ কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, ঠিক আছে, এই যে x ডট কমন যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে কমন নিব, হাফ কমন নিব, M1 প্লাস হচ্ছে M2, আর এখানে x ডট স্কোয়ার এটা কমন নেব। তাহলে দেখো আমরা এটাই কিন্তু গতিশক্তি পেয়ে গেছি, এখানে গতিশক্তি এটাই পাইছি না, লক্ষ্য করো সবাই, গতিশক্তি কিন্তু আমরা এটাই পাইছি। তাহলে এটাকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণ দিব, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব, ল্যাগ্রাঞ্জিয়ান হতে পাই, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিয়ান নেব। ল্যাগ্রাঞ্জিয়ান কি জানি আমরা, ল্যাগ্রাঞ্জিয়ান জানি হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির পার্থক্যটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান। তো দেখো এখানে আমরা L ইকুয়াল টি মাইনাস ভি নিয়েছি, তো টি এর মান কিন্তু আমরা এখানে জানি, যে এই অংশটুকু জানি, কিন্তু আমরা এটা বসাই দিয়েছি একেবারে, ঠিক আছে, হাফ ইন্টু M1 প্লাস M2 ইন্টু হচ্ছে x ডটের উপর স্কোয়ার, এবং বিভব শক্তির মান কি জানি দেখো তো, বিভব শক্তির মান এটা জানি না, সরি এটা না, আমরা বিভব শক্তি এইটা জানি, এটা তো আমাদের গতিশক্তি, তাহলে আমরা এইটা জানি হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তির আগে দেখো তো এটাও মাইনাস, এটাও মাইনাস, তো আমাদের এখানে সামনে মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা কি করবে, এই মাইনাসকে প্লাস করবে, এই মাইনাসকেও প্লাস করে দেবে, ফলে এই দুটোর আগে কি হবে, আমাদের প্লাস চিহ্ন হবে। দেখো আমরা কিন্তু এটার আগেও প্লাস করছি, এটার আগেও প্লাস করছি, এই মাইনাসের কারণে। তাহলে আমরা মানটাও বসাই দিছি, একবার চিহ্নটাও পরিবর্তন করে দিচ্ছি, আশা করি এখানে কারো কোনো সমস্যা থাকবে না। তো এইটা পাইলাম হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান এল, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে ত্বরণের আমরা রাশিমালা বের করতে যাচ্ছি, ত্বরণের রাশিমালা বের করতে গেলে আমাদের ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ লাগবে। তো চলো আমি আগে তোমাদেরকে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণটা দেখাই দিই। তো দেখো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। দেখো আর স্থানাঙ্কের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ ডি ভাগ ডিটি ইন্টু, দেখো কি হয়েছে, ডেল এল ভাগ ডেল আর ডট মাইনাস ডেল এল ভাগ ডেল আর ইকুয়াল 0। এটা কি স্থানাঙ্কের জন্য, আর স্থানাঙ্কের জন্য। তো এখানে যদি আমি স্থানাঙ্ক পরিবর্তন করে দিই, যেমন ধরো এটা থিটা স্থানাঙ্কের জন্য, আমরা যে সরল দোলকের জন্য করছি, জটিল দোলকের জন্য করছি, তখন আমাদের থিটা স্থানাঙ্কের জন্য ছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে থিটা স্থানাঙ্কের জন্য কি হবে, দেখো সব কিছু ঠিক থাকবে, ডি ভাগ ডিটি ডেল এল এটা ঠিক থাকবে, এই ডেল আর ডট আছে না, ডেল আর ডটের পরিবর্তে ডেল এটা হচ্ছে থিটা ডট হবে, এখানে মাইনাস আছে মাইনাস দিব, ডেল এল ভাগ হচ্ছে ডেল, এখানে আর আছে, এখানে ডেল থিটা হয়েছে ইকুয়াল 0। তো ব্যবস্থা যদি এক্স এর সাপেক্ষে হয় তাহলে আমরা কি করব, আমাদের যে আজকের সমাধান আমরা করতেছি অডট মেশিনের যেই ত্বরণের রাশিমালা নির্ণয় করতেছি, দেখো এখানে আমাদের সরণটা কি হয়েছে, সরণ বা এই ব্যবস্থাটা এক্স এর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ এই সরণের উপর ডিপেন্ড করতেছে, তাই না? এখান থেকে সরণ করতেছে, বস্তুটা এখান থেকে উপরে গেছে, এটা নিচে আসছে, তার মানে সরণ হয়েছে। তাহলে এখানে সরণ অর্থাৎ এক্স এর উপর এই ব্যবস্থা কি করতেছে, নির্ভর করতেছে। কিন্তু সরল দোলক বা জটিল দোলকের সময় যখন আমরা করব, তখন এটা কি হয়, এরকম সরল দোলকের চিত্র আমাদের এরকম না, এখানে গেছে, এই যে এখান থেকে আমরা এখানে যখন নিয়ে গেছি, তখন এখানে থিটা পরিমাণ সরণ করছে, ঠিক আছে? সেজন্য এটা ছিল কি আমাদের থিটা স্থানাঙ্ক ব্যবস্থায়, কিন্তু আমাদের এখানে হচ্ছে এক্স স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে আমরা নিব হচ্ছে এক্স স্থানাঙ্ক ব্যবস্থায়, আমরা যেটা পাবো কি পাবো, দেখো এখানে লক্ষ্য করো, ডি ভাগ ডিটি ডেল এল ভাগ ডেল এক্স ডট
মাইনাস ডেল এল ভাগ হচ্ছে ডেল এক্স ইকুয়াল 0। এই সমীকরণটা আমরা আজকের এই সমাধানের জন্য ব্যবহার করব। এবং লক্ষ্য করো, আমরা সর্বপ্রথম কি করব, যে ল্যাগ্রাঞ্জিয়ান পাইছি, এখানে দেখো এই যে এল ল্যাগ্রাঞ্জিয়ান পাইছি না, এই ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা কি করব, এক্স ডটের সাপেক্ষে ব্যবকলন করব। এক্স ডটের সাপেক্ষে ব্যবকলন করার পর যে মান পাবো সেটাকে আবার সময়ের সাপেক্ষে ব্যবকলন করব, ঠিক আছে। সময় সাপেক্ষে ব্যবকলন করার পর যে মান পাবো সেই মানটা এখানে আমরা বসাবো। এবং এই ল্যাগ্রাঞ্জিয়ান যেটা পাইছি, এই ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা কি করব, পরবর্তীতে এক্স এর সাপেক্ষেও একবার ব্যবকলন করব, করার পর যে মান পাবো সেই মানটাকে এখানে বসাবো, ঠিক আছে। এখানে বসাই দিব, বসাই দিয়ে যে সমীকরণ আসবে ওখান থেকে আমরা ত্বরণের সমীকরণটা বের করব। অর্থাৎ এতটুকুর মান আমাদের বের করে এখানে বসাবো, এতটুকুর মান বের করে এখানে বসাবো, বসাই দিয়ে আমরা সমাধানটা করব, ঠিক আছে। তো দেখো আমরা এখন কি করি, এখানে এখানে লক্ষ্য করো আমরা কি করছি, এখানে দেখো ডেল এল ভাগ ডেল এক্স এর মান বের করছি, ডেল এল ভাগ ডেল এক্স ডটের মান বের করছি, সেটাকে আবার কি করছি, সময় সাপেক্ষে ব্যবকলন করছি। মানগুলো তোমাদেরকে আমি বের করে একটু দেখাই। দেখো আমরা মানগুলো বের করব, তারপর আমরা সমীকরণে বসাবো। তো এখানে দেখো, আমি এখানে যে এই যে ল্যাগ্রাঞ্জিয়ান এল আছে, এই এল কে আমরা সর্বপ্রথম এক্স এর সাপেক্ষে ব্যবকলন করব, এর পরবর্তীতে এক্স ডটের সাপেক্ষে ব্যবকলন করব। তোমাদেরকে আগে আমি এক্স এর সাপেক্ষে ব্যবকলন করে দেখাই, পরবর্তীতে এক্স ডটের সাপেক্ষে করে দেখাবো নি। তো দেখো এই যে এল আছে, আমরা এল কে ব্যবকলন করতেছি, এখানে কি লিখবো, ডেল এল ভাগ হচ্ছে ডেল এক্স। তাহলে এই পাশে এল এর মান আমরা বসাবো, দেখো ডেল ভাগ হচ্ছে ডেল এক্স, এল এর মানটা দেখো আগে এখানে লক্ষ্য করো, এই অংশে কিন্তু কোনো এক্স নাই, এই অংশে কি এক্স আছে, এক্স কিন্তু নাই, ফলে এই অংশকে আমরা ব্যবকলন করতে পারবো না, এই অংশের মান 0 হয়ে যাবে। এক্স এর সাপেক্ষে এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, শুধুমাত্র এই অংশ থাকবে। তাহলে আমরা এল এর জায়গায় এই অংশটা বসাবো। তাহলে দেখো এল এর জায়গায় আমরা যদি অংশ বসাই তাহলে কি হবে, আমাদের এখানে সরি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখানে দেখো লক্ষ্য করো, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, আমরা মানটা বসাবো, দেখো তো এই মানটা বসাবো, m1 gx প্লাস এখানে হচ্ছে m2 gl মাইনাস x, ঠিক আছে, এটা আসতেছে, তাই না। তো এইটুকু অংশকে আমরা একটু আরেকবার ভেঙে নিব, দেখো এটা সমান দিলাম ডেল ভাগ ডেল এক্স। তো এখন দেখো এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম m1 gx, এবং এটা দেখো তো ব্র্যাকেটের ভিতরে যে অংশ দুটো আছে না, এই অংশ দিয়ে একবার এল কে গুণ করে দেবো, এই অংশ দিয়ে একবার এক্স কে গুণ করে দেবো, তাহলে কি হয় দেখো, আমরা এখানে প্লাস এটাকে গুণ করলে প্লাস পাবো m2 gl, এটাকে গুণ করলে দেখো এটাকে কি আছে, মাইনাস আছে, এটাকে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে m2 gx, তাই হবে না, এটা কিন্তু হবে। তো দেখো এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখন প্রথমে এটা দিয়ে এটাকে ব্যবকলন করব, আবার এটা দিয়ে এটাকে ব্যবকলন করব, এটা দিয়ে এটাকে ব্যবকলন করব। তো একবার আমরা এখানে লিখবো, দেখো এইটা দিয়ে যদি আমরা এটাকে ব্যবকলন করি তাহলে এর ভিতরে এক্স আছে, মানে পরিবর্তন হবে, তাহলে এক্স, এটা দিয়ে এক্স কে ব্যবকলন করলে এর মান 1 হবে, তাই না। এক্স এর সাপেক্ষে এক্স কে একবার ব্যবকলন করলে তার মান 1 হয়, তাহলে থাকবে কি, এতটুকু অংশ থাকবে, এক্স এর মান যেহেতু 1, তাহলে দেখো m1 g, এবং এই পদের মধ্যে দেখো কি এক্স আছে, এক্স নাই, তার মানে একে ব্যবকলন করা যাবে না, একে ব্যবকলন করলে এর মান 0 আসবে, ঠিক আছে। তো আমরা 0 লিখবো, আচ্ছা লিখে দেখাচ্ছি, এখানে 0 হবে এর মান, আর এখানে পাবো হচ্ছে মাইনাস, এটাকে ব্যবকলন করতে হলে তবে এক্স আছে কিন্তু এর ভিতরে, ব্যবকলন হবে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে একবার ব্যবকলন করলে এই এক্স এর মানটা 1 হয়ে যাবে, তাহলে এটা আমাদের 1 পাবো, তাহলে এখানে মাইনাস m2 g এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে এটা m1, এটা m2 আছে, এটা g আছে, এটা g আছে, তাহলে এই দুইটা পদ থেকে আমরা g কমন নিতে পারি, তাহলে কি লিখবো এখানে m1 মাইনাস m2 ইন্টু g, এইটা কিন্তু আমরা লিখতে পারি। এটা কিসের মান পাইলাম, ডেল এল ভাগ ডেল এক্স এর মান কিন্তু এটা পাইলাম, একটু মনে রাখো। তারপর আমরা কি করব, এই ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা এক্স ডটের সাপেক্ষে ব্যবকলন করব, তাহলে কি হবে দেখো তো, ডেল এল ভাগ হচ্ছে ডেল এক্স ডট, তাহলে এক্স ডটের সাপেক্ষে যদি ব্যবকলন করি, সমীকরণে লক্ষ্য করো, এখানে এক্স ডট আছে, তার মানে এটা পরিবর্তনশীল এর সাপেক্ষে, এখানে কিন্তু কোনো এক্স ডট নাই, এখানেও এক্স ডট নাই, এখানেও এক্স ডট নাই, তার মানে এই দুটা এক্স ডটের সাপেক্ষে কনস্ট্যান্ট,
মানে একে ব্যবকলন করলে শূন্য পাবো, একে ব্যবকলন করলেও শূন্য পাবো, তাহলে ওটা আমাদের লেখার প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র এতটুকু অংশের জন্য আমরা কি করব, এই যে এক্স ডটের মানটা বের করব। তাহলে দেখো আমরা এখানে লিখব ডেল ভাগ ডেল এক্স ডট, এখানে লিখব দেখো সরি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, এটা হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম হাফ, এখানে আমাদের আছে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু এক্স ডটের উপর স্কোয়ার, তাই না, এরকম আছে, এই তো। তাহলে এখানে দেখো পরিবর্তনশীল রাশি কোনটা, শুধুমাত্র এক্স স্কোয়ার, যেটা এক্স ডটের উপর স্কোয়ার আছে এটা না, এটা পরিবর্তনশীল রাশি। তো আমরা ব্যবকলন করব যখন, তাহলে এটা তো কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, হাফও এখানে কনস্ট্যান্ট, হাফ যা আছে তাই থাকবে, তাহলে হাফ রেখে দিলাম কনস্ট্যান্ট, এখানে m1 প্লাস m2 যা আছে রেখে দিলাম কনস্ট্যান্ট। এটাকে ব্যবকলন করলে কি হবে, 2 সামনে আসবে এবং মানে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 2 এর থেকে যদি 1 বাদ দিই তাহলে কি হবে, 1 হবে। তো 1 লেখার এখানে দরকার আছে, লেখার কিন্তু দরকার নেই। তাহলে কি হয়েছে দেখো তো, এখানে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে m1 প্লাস হচ্ছে m2 ইন্টু এক্স ডট এখানে থাকবে, ঠিক আছে। তো এই অংশকে আমরা কি করবো, আবার সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করবো। দেখো সময়ের সাপেক্ষে ব্যবকলন করলে কি হয়, ডি ভাগ ডিটি, এটা হচ্ছে আমাদের ডেল এল ভাগ হচ্ছে ডেল এক্স ডট। তাহলে এই পাশে আমরা কি পাবো, ডি ভাগ ডিটি m1 প্লাস m2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে এক্স ডট, ঠিক আছে, এরকম পাচ্ছি না। তো এখন লক্ষ্য করো এখানে পরিবর্তনশীল রাশি এইটা, তো সময়ের সাপেক্ষে যদি আমি কোনো একটা রাশিকে ব্যবকলন করি তাহলে তার উপর একটা ডট বাড়াই দিলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে তাহলে কি লিখবো, এটাকে একবার ব্যবকলন করা মানে একটা ডট বাড়াই দেবো, তাহলে আমরা বুঝবো যে এটাকে ব্যবকলন করা হয়েছে। তাহলে এটা m1 প্লাস m2, আর এখানে x এর উপর একটা ডট আছে, এখন কি হবে, x এর উপর 2টা ডট হবে, ঠিক আছে। তাহলে এইটার মান আমরা পাচ্ছি হচ্ছে এইটা। তো লক্ষ্য করো আমরা এটাই কিন্তু এখানে পরবর্তীতে লিখছি, দেখো আমরা এখানে ডেল এল ভাগ ডেল এক্স এর মানটা লক্ষ্য করো, ডেল এল ভাগ ডেল এক্স এর মান এখানে কি লিখছি, এই যে দেখা যাচ্ছে যেটা m1 মাইনাস m2 ইন্টু জি, দেখো এখানে কিন্তু তাই হয়েছে। এবং ডেল এল ভাগ ডেল এক্স ডটের মান কি পাইছি, এখানে m1 প্লাস m2 ইন্টু এক্স ডট, এই দেখো আমরা কিন্তু এটাই পাইছি, এই যে এটাই কিন্তু এখানে নির্ণয় করছি, ঠিক আছে। এবং এটাকে একবার সময়ের সাপেক্ষে ব্যবকলন করে কি পাইছি, m1 প্লাস m2 এক্স ডবল ডট, দেখো এখানে একবার সময়ের সাপেক্ষে ব্যবকলন করে পাইছি m1 প্লাস m2 এক্স এর উপর ডবল ডট, ঠিক আছে। তো এখন আমরা এখানে লিখছি দেখো ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ হতে পাই, ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ হতে পাই, এটা কোন ব্যবস্থার জন্য বা কোন স্থানাঙ্কের জন্য, এক্স স্থানাঙ্কের জন্য, ঠিক আছে। তো দেখো আমরা কি পাচ্ছি সূত্রটা, ডি ভাগ ডিটি ডেল এল ভাগ ডেল এক্স ডট মাইনাস ডেল এল ভাগ ডেল এক্স ইকুয়াল 0। সমীকরণটা কিন্তু আমরা একটু আগেই দেখে আসছি, তাহলে কারো এখানে সমীকরণে সমস্যা হওয়ার কথা না। এখন তাহলে আমরা এই যে অংশে, এই অংশ যেটা আছে এই অংশের মান আমরা এখানে বসাই দিছি, দেখো এই যে অংশের মানটা সরাসরি আমরা এখানে বসাই দিছি, এবং এই অংশ যেটা আছে এখানে, এই দেখো এখানে আমরা যে মানটা পাইছি সরাসরি ওই মানটা আমরা কি করছি এখানে বসাই দিয়েছি, ঠিক আছে। এতটুকুতে আশা করি কারো কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা এখানে কি করছি, এই অংশটা এপাশে মাইনাস আসছে, আমরা যদি এই অংশটাকে এপাশে পার করে দিই, সমান চিহ্ন ডান পাশে আমরা এটাকে পার করে দেবো, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, এই পাশে এসে দেখো প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে গেছে। তো এরপরে দেখো আমাদের এই যে এক্স ডবল ডটের সাথে m1 প্লাস m2 এটা কি গুণ আকারে আছে না, আমি যদি সমান চিহ্নের বাম পাশ থেকে ডান পাশে পার করে দিই তাহলে গুণ থাকলে সেটা পার হয়ে যে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তো দেখো এখানে আমাদের m1 প্লাস m2 এখানে এসে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এক্স ডট ইকুয়াল m1 মাইনাস m2 ভাগ m1 প্লাস m2 ইন্টু জি। এটাই হচ্ছে অডট মেশিনের জন্য ত্বরণের রাশিমালা। তো আশা করি এই প্রশ্নে কারো কোনো সমস্যা নেই। যদি তারপরে কোনো সমস্যা থেকে থাকে আমাদের অবশ্যই আমাকে কি করবা, কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ধন্যবাদ।